হ্যালো বন্ধুরা, নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের লাভ এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। বট টিচিং করবে? ভালো ভালো, তবে আমিও কিন্তু পুরুষ হেল্পলাইনের নাম্বার জানি। ভাবছি কল করে তোমার নামে এবার একটা রিপোর্ট করব। বলবো আমার বউ আমার ইজ্জত লুটে নিচ্ছে। ভাবনাদের দোরগোড়ায় হুট করে ইস্তফা পড়তেই কপালে ভাঁজ ফেলল তিতির। দৃষ্টিতে থাকা বিস্ময়ের ভেলকি সম্পূর্ণ অগ্রাহ্য করে সরু চোখে চাইল। প্রহসনের স্বরে শুধল, যার কাছে রিপোর্ট করবেন সে যদি জিজ্ঞেস করে যে আপনার বউ কিভাবে আপনার ইজ্জত লুটছে, তখন আপনি কি উত্তর দেবেন? আপনাকে স্বেচ্ছায় এ পর্যন্ত একবারও ছুঁয়েছি বলে তো মনে পড়ছে না আমার। সুঠাম গতরখানা টান টান হলো মুহূর্তেই। সৌম্য মুখটা চোখের পলকে ঝুঁকে এলো তিতিরের মুখের উপর। শিল্পীর তুলিতে আঁকা ঠোঁটের বাঁকে যৎ সামান্য হাসি ফুটল অমনি। স্বর নামিয়ে বলল, আমার বউয়ের ছুঁতে হয় না, শুধু ওই চোখ দুটোতে মুগ্ধতা নিয়ে তাকালে এই বান্দা কাহায়েল। তাই বলছি, নিজের ভালো চাও তো এভাবে তাকিও না বউ পাখি, কখন কি করে ফেলবো ঠিক নেই। রুদ্ধশ্বাসে প্রকট হলো তিতিরের অক্ষি যুগল। বাক হারালো আরাফকে ঘায়েল করা সেই চোখগুলো। ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হলো বিস্ময়ে। ভোরের শীত শীত বাতাসটা নাড়িয়ে দিয়ে গেল ভেতর অব্দি। ততক্ষণে রিজু হয়ে বসেছে আরাফ। পুনরায় মুখ খুলেই পুরু স্বরে উদ্বেগ টেনে শুধল, এই মুহূর্তে তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? খানিক ঘোর খানিক বাস্তবের দোলাচলে পড়েছিল তিতির। আরাফের কোন সত্তাটা যে আসল সে প্রশ্নের ভার গলায় চেপে রেখেই পাল্টা জিজ্ঞেস করে বসল, কি মনে হচ্ছে? মনে হচ্ছে, অ্যাকচুয়ালি মনে হচ্ছে না, আমি ড্যাম শিওর তুমি আমার প্রেমে পড়ছ। কিন্তু বিশ্বাস করো বউ পাখি, তুমি আমার প্রেমে পড়লে তোমার পার্সোনালিটির সঙ্গে সেটা একদম মিলবে না। তুমি বাবু বাবু করে ডাকবে, মায়া মায়া চোখে তাকাবে, আহ্লাদি গলায় অভিমান শোনাবে, রোজ সকালে নিয়ম করে আই লাভ ইউ আরফ বলবে। এটা ভাবতেই না আমার কেমন জ্বর জ্বর লাগছে, হাত পা ঝিমঝিম করছে, শরীর ঠান্ডা হয়ে আসছে। বিশ্বাস না হলে তুমি ধরে দেখো। তিতির ধরে দেখল না, বিশ্বাসও করল না বোধ হয় কথাগুলো। তবে আরাফকে বরফের মতো জমিয়ে দিয়ে জিজ্ঞেস করে বসল, বেশ, তাহলে আপনিই বলুন, আপনার প্রেমে পড়লে আমার কিভাবে তাকানো উচিত? তিতিরের হিমশীতল স্বরের ছোট্ট প্রশ্নটায় শব্দ হারিয়ে ফেলল আরাফ। আলাস্কার অ্যাডভেঞ্চারগুলোর মতো রোমাঞ্চকর হলো অলিন্দের গতি। মিনিট খানেক তবদা খেয়ে থেকে হুঁশ ফিরতেই ঢোক গিলল বেচারা। তিতির ধৈর্য হারিয়ে আরেকবার জিজ্ঞাসা করার আগেই মানুষটা বলে উঠল, রেগে রেগে তাকাবে। আশ্চর্য, প্রেমে পড়লে রেগে রেগে তাকাবো কেন? কারণ প্রেমিকা রাগলে তার ঠোঁট মেশানো চোখগুলোকে মনে হয় কনঘনে প্রেমে পাগল। যার বিষে মৃত্যু অবধারিত জেনেও সেই প্রেমের কাছে এগিয়ে আসে সে কাঙাল প্রেমিক। একজন পারফেক্ট হাজব্যান্ড সবাই হতে পারে, আমি না হয় তোমার তেমনই একজন কাঙাল প্রেমিক হলাম বউ পাখি। মেঘমন্দ্র স্বরের আকুতি বড্ড করুণ শোনালো আজ। বিস্ময় বালিকার চোখের পাতা পড়ল না, ঠোঁট নড়ল না। ফ্যাল ফেলে দৃষ্টিতে যেন পথ ভুলে বসলো আরাফের কথা শুনে। খেই হারিয়ে ললিত হলো কপট রেগে থাকা গাল দুটো। লজ্জারা ছুটে আসলো সেই কপল জুড়ে। অক্ষি যুগল এক প্রকার টেনে টুনে নিচে নামালো তিতির। ইতিউতি চাইল বলিষ্ঠ পুরুষের প্রেম প্রেম বাক্যালাপে ওষ্ঠাগত হওয়ার জোগাড় হলো প্রাণ। কিন্তু মানুষটার নজর এড়াতে গিয়েই চোখ আটকালো মেঝেতে পেতে রাখা বিছানায়। তৎক্ষণাৎ রাশ টানলো মস্তিষ্ক। গুছানো শিমুল তুলোর বালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দিক বিদিক। ওকে দেখেই যেন কানের পাশে এসে শুনিয়ে গেল, ঠিকই ধরেছ, বালিশ ভেবে যেখানে সারা রাত মাথা রেখে কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছি সেটা হচ্ছিল আরাফের উড়ো, আর আমি বালিশ মালিক হারিয়ে মাটিতে গড়াগড়ি খেয়েছি।
কাইন্ড হারানোর জন্য আমার ভিতরটা ফেটে যাচ্ছে। বলি পরের কোলে ঘুমাবে যেহেতু, তাহলে আমার বুকে কেন ঘটা করে মাথা রেখেছিলে? কেন রেখেছিলে? ওয়াই? ব্যাস, আরেক দফা ফর্সা আদলে হানা দিল পূবের সূর্যটা। রক্তিম হলো মেদুর গাল, ফ্যাস ফ্যাসে শোনালো শ্বাসের গতি। অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি উঠে বসলো ও। আরাফ আরো বেফাস কিছু বলার আগেই কণ্ঠে বিরক্তি টানলো। কথা ঘোরাতে বলে উঠল, আপনি কি এলিয়েন? ঘুমাননি কেন সারা রাত? লম্বা করে রাখা পাটা ভাঁজ করে সবেমাত্র কোলের কাছে আনছিল আরাফ। অনেকক্ষণ নাড়াতে পারেনি, যদি তিতিরের ঘুম ভেঙে যায় এই ভেবে। সেটা ভাঁজ করতে নিলেই ঝিম ধরা পেশিতে টান পড়ল। টনটন করে উঠল ব্যথায়। পৌরুষ সত্তাটা দাঁতে দাঁত চেপে গিলে নিল সেটুকু। নিজেকে স্বাভাবিক করে হতাশ গলায় বলল, কে জানতো বলো যে সুন্দরী বউ বালিশ ছেড়ে আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়বে? তার উপর অচেনা জায়গা, বউ পাহারা দিতে দিতেই তো রাত কাভার। এত কিছুর মধ্যে ঘুমাবো কখন? বিয়ে মানি না, ভালোবাসি না বলা তিতিরের তখন ভরা ডুবি দশা। রেগে যেতে চাইলেও পারল না, লজ্জা পাবে না বলেও লজ্জাটুকু আটকাতে পারল না লাজবন্তী। কেমন ধুকপুক শুরু হলো বুকের ভেতরটায়। তবে কি প্রচন্ড নারীবাদী সত্তাটাও ধীর পায়ে প্রেমে পড়েছে এই পাগলের? শেষ রক্ষা হলো না পারিবারিক শত্রুতার। বেখেয়ালে মনটাই খুইয়ে বসলো ও, তাও কিনা বাবার একমাত্র প্রতিদ্বন্দ্বীর কাছে। মনের ওপরের রাগটা ফুলে ফেপে দিগন্ত ছড়ালো। শেষমেশ সেই ফুলে ফেপে ওঠা রাগ আর ঝালটা এসে বর্তালো আরাফের ওপর। তিতির কণ্ঠে উষ্মা মিশিয়ে বলে উঠল, পাহারা দিয়েছেন মানে? আমাকে কি চুর এসে চুরি করে নিয়ে যেত নাকি যে পাহারা বসাতে হয়েছে আপনাকে? ততক্ষণে উঠে দাঁড়িয়েছে আরাফ। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গেল জানালার কাছে। ওপরে টাঙানো দড়িতে শুকোতে দিয়েছিল পরনের পাঞ্জাবিটা। সেটাই হাতে নিয়ে মাথার উপর থেকে গলিয়ে দিল গায়ে। উদম বুকটা শুভ্র কাপড়ে ঢেকে ফিরে চাইল তিতিরের দিকে। পাঞ্জাবির আস্তিন গোটাতে গোটাতে আনন্দ জুড়ে মেকি উদ্বেগ টানলো। পরপরই ঠোঁটে ঝলমলে হাসি ঝুলিয়ে আওড়ালো, বলা তো যায় না, যদি নিয়ে যেত। চোরের চুরি করার জিনিসের অভাব না হলেও আমার বউটো মতে ওই একটাই, তাই রিস্ক নেই। হতবুদ্ধ তিতিরের দৃষ্টিতে অবিশ্বাস। যখন বুঝলো আরাফ মজা করে বললেও আসলেই সে রাতে এক ফোঁটাও ঘুমোয়নি, তখনই বদলালো ওর চোখের চাউনি। বিস্ময় বাষ্প সমেত মস্তিষ্কে ঘুরে ফিরে বেড়ালো কিছু দীর্ঘশ্বাস। অস্পষ্টে মুখ ফুটে বলে ফেলতে চাইলো, সিরিয়াসলি আরাফ, আর কত পাগলামি করবেন আমার জন্য? কিন্তু তার আগেই দৌড়ে এসে উপস্থিত হলেন বৃদ্ধা। আট পৌরের সাদা শাড়িতে একখানা মলিন মুখ। সচকিত দৃষ্টিতে ওদেরকে রেখে এক প্রকার আর্তনাদ করে বলে উঠলেন, সে কি তোমরা সইলা যাইতেছো নাকি? আমি যে আরো রান্না বসাই আসলাম, তোমরা খাইবা না? আরাফের অধর যুগলে তার চিরাচরিত প্রাণোজ্জ্বল হাসি। তিতিরের পাশাপাশি এগিয়ে এসে বসলো। খাবো তো, তবে আজকে নয়, অন্য আরেকদিন একেবারে ছানাপোনা সহ খেয়ে যাব। তার আগে আপনি একটু দোয়া করে দিন তো আমার বউটার জন্য। বৃদ্ধা হাসলেন। বয়সের ভারে জীর্ণ হাতটা তুলে দিলেন পুত্তলিকা বনে দাঁড়িয়ে থাকা তিতিরের মাথায়। বললেন, মন ভইরা দোয়া করলাম তোমার লাইগা, শতপুত্রের জননী হও। এটা শুনেই আক্কেল গুরুম দশা তিতিরের। প্রকট চোখে পাশে তাকাতেই দেখলো আরাফ ঠোঁট টিপে হাসছে। কি সাংঘাতিক লোক! ওকে এভাবে ফাঁসিয়ে দিয়ে মজা লাগছে ওনার। তিতিরকে অমন তপ্ত চোখে তাকিয়ে থাকতে দেখে আরাফ গলা পরিষ্কার করলো, বিরক্তি করে বলল, না 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 বুড়িমা, সৎ পুত্রের অনেক ঝক্কি। জনসংখ্যা বাড়ানোর অভিযোগে আমাকে তো পুলিশ অ্যারেস্ট করতে পারে, তারপর আপনাকেও ধরে নিয়ে যেতে পারে। বৃদ্ধা কপালে ভাঁজ ফেললো, ভ্রুকুটি করে শুধালো, কেন আমারে ধরবো কেন? এই যে জটির সাথে তাল মিলিয়ে দোয়া করেননি বলে। সৎপুত্র তো মহামানবদেরও ছিল না, সেখানে এই যুগে এসে এখন দোয়া করলে মানায়? হতবাক হলেন বৃদ্ধা। প্রতি উত্তরে কি বলবেন তার যেন ভাষা খুঁজে পেলেন না। আজকাল দোয়া করলেও পুলিশে ধরে নিয়ে যায়।
সকালের মিঠে রোদে ভাটা পড়ল বেলা বাড়তেই। এক খণ্ড ধূসর মেঘের ভেলায় চড়ে ফের অন্ধকার নেমে এলো শহরে। থমথমে মুখে গুমড়ে রইল প্রকৃতি। সেই প্রকৃতির গায়ে ধুলো উড়িয়ে সাঁই সাঁই বেগে উড়ে চলল আরাফের দুচাকার যানটা। আপাতত তিতিরকে সওদাগর বাড়ি পৌঁছে দিয়েই ব্যস্ত দিনের খাতা খুলবে সে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটা কম করে হলেও শখানেকের ওপরে ফোন করেছে সকাল থেকে, আরাফ তোলেনি। তিতিরকে ছেড়ে পুরো দিনটা কাটাতে হবে ভাবতেই এমপির আসনটা ছেড়ে ছুড়ে চলে আসার সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে মন। সেখানে ফোন তুলে ওই গাদা গাদা শিডিউল শুনতে ইচ্ছে হয়নি আর। কিন্তু ওয়াদা আর দায়িত্বের ওজন যে ওর এই ইচ্ছের কাছে অনেক ভারী, চাইলেও ছাড়ার উপায় নেই। আপনাকে একটা কথা বলার ছিল। তিতিরের আচমকা প্রশ্নে ভাবনার সুতো ছিঁড়ল আরাফের। বাতাসের তীব্র শোষ আওয়াজ টপকে শোনা গেল কিশোরীর আবদার। সঙ্গে সঙ্গে পুরুষর উঁচুতে তুলল আরাফ। আকর্ণ হেসে শুধালো, পারমিশন চাইছো নাকি হুমকি দিচ্ছ? লাজুক দৃষ্টিজোড়া দৈবাত কোলের উপর এনে ফেলল তিতির। পরিবর্তন এলো গলার স্বরে। চোখ তুলে আকুণ্ঠ জমে থাকা লজ্জাদের বুড়ো আঙুল দেখিয়ে বলে উঠল, না মানে বাইক চালাচ্ছেন তো, আমি কথা বললে যদি ডিস্টার্ব হন তাই জিজ্ঞেস করে নিচ্ছিলাম। রমণীর এহেন মিষ্টি ব্যবহারে আশ্চর্যের আকাশটা মাথায় ভেঙে পড়ল আরাফের। হতবিহল হয়ে ভুলে বসলো উত্তর দিতে। সেই সুযোগে তিতির একটু থেমে আওড়ালো, গতকাল রাতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ, এইটুকুই বলার ছিল। তাহলে তো আপনাকে সারা রাত কোলের ভিতর নিয়ে ঘুমানোর জন্য একটা থ্যাংক ইউ প্রাপ্য আমার। পুরো কণ্ঠটির এহেন ঠোঁট কাটা কথায় আরেক দফা হোঁচট খেল তিতির। লালিত কৃষ্ণচূড়া পসরা সাজালো গাল জুড়ে। কুণ্ঠায় নত হয়ে ইস্তফা জানালো আলাপটুকু বাড়িয়ে নেয়ার সিদ্ধান্তে। আরাফ নিঃশব্দে হাসলো, দাঁতে ঠোঁট পিষে জানালো, তুমি কি লজ্জা পাচ্ছ বউ পাখি? আপনি করে ডাকলাম নাকি কোলের মধ্যে শুয়ে ঘুমিয়েছো বলে? তিতির উত্তর পায় না, হাঁসফাঁস ঠেকাতে কোনো মতে আওড়ায়, আপনি এত বাজে কথা বলছেন কেন? আর অত খারাপ দিনও আসেনি আমার যে আমি আপনার কোলের ভিতর ঢুকে ঘুমাবো। আমি বাজে কথা বলছি? হুম। বেশ, তাহলে এবার একটা ভালো কথা বলি। না। আরাফ ঠোঁট টিপে হাসলো। তিতিরের নাটুকু পাত্তা না দিয়ে বলে উঠল, সামনের মোড় পেরিয়েলেই তোমার বাড়ি। ডিপজল শ্বশুর এতক্ষণে যদি টের পেয়ে গিয়ে থাকে যে তুমি বাড়িতে নেই, তাহলে এখন সেখানে মাঝারি সাইজের দক্ষ যজ্ঞ চলছে। আর আপনাকে বাড়ির আশেপাশে দেখলে সেটা চূড়ান্ত আকার নেবে। আমি এটুকু হেঁটে যেতে পারবো, আপনি বাইক থামান। তিতিরের আদেশটুকু শিরোধার্য স্বরূপ আরাফ বাইক থামালেও থামাতে পারত, কিন্তু সে তা করল না। একেবারে মোড় পেরিয়ে সওদাগর বাড়ির সামনে এসে বিকট শব্দে ব্রেক কষল। আটকে উঠল তিতির। ত্রস্ত আরাফের পিছন থেকে নেমে আতঙ্কিত গলায় বলল, আপনি কেন কোনো কথা শুনেন না বলুন তো? আরাফের ভাবাবেগ বোঝা গেল না। কালো গ্লাসে ঢাকা হেলমেট আড়াল করলো তার সৌম্য মুখ। চমৎকার হাসি। তবে কেন কোনো কথা শোনে না তার প্রতি উত্তরে কিছু বলে ওঠার আগেই তিতিরের পেছনে এসে দাঁড়ালো এক পর্বত সমান ছায়ামূর্তি। শীতল দৃষ্টি ফেললো আরাফের দিকে। তার থেকেও ভীষণ ঠান্ডা গলায় তিতিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আম্মাজান, কোথাও গেছিলে নাকি? ইমদাদ সওদাগর আর আরাফ বহুবার মুখোমুখি হলেও শ্বশুর জামাই হিসেবে এ নিয়ে তৃতীয়বারের মতো সাক্ষাৎ তাদের। কোনো এক অজ্ঞাত কারণে এই দুই প্রতিদ্বন্দ্বী সর্বদাই একে অন্যের প্রতি বিমুখ। দেখা হলেই যেন মার কাট অবস্থা, আজও তাই। আরাফকে বাইকে বসে থাকতে দেখেই চোয়াল শক্ত হলো ইমদাদের। অক্ষিপট ধারণ করলো রক্তবরণ। চোখ মুখ আধার হয়ে নেমে এলো ক্রোধের ঘনঘটা। রোশানলে কপালের পেশিগুলো কাঁপলেও শান্ত রাখলেন কণ্ঠস্বর। তারপর বরফ শীতল হুমকি ছুঁড়ে বললেন, বাপের সাথে বেইমানি করলা আম্মাজান? তোমারে আমি না করি নাই বাসা থেকে বাইর হইতে? ভীষণ ত্রাসে ফ্যাকাশে হয়ে গেল তিতিরের মৃদুর আনন। দু হাতে কুর্তির দুপাশ খামচে ধরলো ভয়ে। জড়িয়ে এলো কথা, কিন্তু কিছু বলার আগেই কানে ভেসে এলো আরাফের কণ্ঠ, আপনার মেয়ে তার হাজবেন্ডের সাথে ছিল।
আর সহি সালামতেই ছিল। আপনি বেকার বেকার খিচড়ে যাচ্ছেন শ্বশুরমশাই। নিজের রাগটা একটু নিয়ন্ত্রণে আনো, নইলে নানার ডাক শুনবেন কি করে? কথাগুলো বলেই থামলো আরাফ। মাথার হেলমেটটা খুলে সরাসরি তাকালো শ্বশুরের চোখের দিকে। জ্যৈষ্ঠের বৈরী সকালে ইমদাদকে উপহার দিল গায়ে জ্বালা ধরানো চমৎকার হাসি। তিতিরের বাবার রাগের পারদ বাড়ল। আরাফের দিক থেকে দৃষ্টি সরিয়ে চাইলেন নিজের মেয়ের দিকে, পরপর ঠান্ডা গলায় আওড়ালেন, আম্মাজান, ও যা বলতেছে সেই সব কি সত্যি? আরাফের মসৃণ কপালে ভাঁজ পড়ল, ভ্রুকুটি করে বলে উঠল, আরে আপনি তো মহা ঝামেলার মানুষ শ্বশুরমশাই। বিয়ের পর বউ নিয়ে সংসার করতেই দিলেন না। তাও ভাবলাম আপনার জন্য একটা নাতি নাতনি আনার ব্যবস্থা করি অন্তত, আর আপনি তাতে আমাদের ভোগছেন। সো স্যাড। শ্বশুর হিসেবে আসলে আপনি দুটো বড় বড় শূন্য। ইমদাদ কঠোর স্বরে হুঙ্কার দিয়ে বললেন, তোমার তো পোলা খুব সাহস বাড়ছে। এমপি হইয়া পাংখা গজায় গেছে নাকি বেশি, নাকি ভুইলা গেছো এইটা কার বাড়ি? আরাফ বাঁকা হাসলো, তারপর কণ্ঠে রসিকতা মিশিয়ে বলল, আপনি যেভাবে আমাদের দুজনকে আলাদা করতে উঠে পড়ে লেগছেন, তাতে মনে হয় বাচ্চা কাচ্চা টাইম মেশিন ছাড়া অন্য কোনো উপায়ে আনা সম্ভব হবে না। এখন টাইম মেশিন ছাড়া বাচ্চা কাচ্চা আনতে হলে একটু সাহস তো দেখাতেই হবে শ্বশুরমশাই। আপনার বংশে জামাই হিসেবে একটা পেস্টিস ঘরে রাখতে হবে না? তিতির চোখ খিঁচল। আরাফকে বাঁচাতে আশ্রয় নিল মিথ্যের। নিজের সমস্ত অস্তিত্বের বিপক্ষে গিয়ে বলে উঠল, আব্বু শুনো, আমি বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ওনার সাথে নই, একা। পথে দেখা হওয়ায় পৌঁছে দিয়ে গেলেন আমায়। তুমি ছেড়ে দাও ওনাকে প্লিজ, ওনার কোনো দোষ। কথা শেষ হওয়ার আগেই বাতাসের বেগে কিছু একটা এসে থামলো গালের পাশে। যখন চোখ মেলল ততক্ষণে বাবার হাতের প্রথম চড়টা এসে পড়ার কথা ওর গাল বরাবর, কিন্তু তখনও তিতির অক্ষত দাঁড়িয়ে। আর তার কারণ হিসেবে পাশেই দাঁড়িয়ে আছে আরাফ। ঢালের মতো আচমকা এসে ধরে ফেলেছে ইমদাদ সওদাগরের তোলা হাতখানা। শক্ত হাতের কবজি মুঠোয় রেখে ঘন ঘন শ্বাস ফেলছে সে। আক্রোশ প্রসূত দৃষ্টিতে মিলেমিশে গেছে ক্রোধ আর ধিক্কার। পুরুষালী গম্ভীর স্বরে থেমে থেমে আওড়ালো, আমার বউয়ের গায়ে হাত তোলা তো দূর, আমার বউয়ের গায়ে আঙুল তুলে তাকাতেও আপনার 10 বার ভাবতে হবে শ্বশুরমশাই। আর যদি তারপরও এই হাত ওঠে ওকে মারার জন্য, তাহলে জেনে রাখবেন এমপি আরাফ হিসেবে যতটা ভালো, স্বামী হিসেবে ততটাই বেপরোয়া, উন্মাদ। নয়তো যে হাত এখন ধরে রেখেছি সেই হাত ভেঙে ঘুরিয়ে দিতে আমি দুবারও ভাববো না তখন। বিহ্বলতায় শব্দ হারিয়ে ফেলল তিতির। ফ্যাল ফ্যাল চোখে কিছুক্ষণ চেয়ে রইল আরাফের দিকে। বিভ্রম কাটতেই আটকে উঠল যেন। আরাফের হাত থেকে ইমদাদের প্রৌঢ় হাতখানা কোনো মতে ছাড়ালো। তারপর সবটুকু শক্তি খাটিয়ে দু হাতে ঠেলে সরিয়ে দিল আরাফকে। দুপা পিছিয়ে গেল মানুষটা। বিধ্বস্ত চৈতন্যে মাথা নুইয়ে রাখল শুধু শুধু যে তিতিরের সামনেই তার এই দুর্বলতা, অসহায় সমস্ত অস্তিত্ব। কিন্তু ইমদাদের মাথায় তখন আগুন জ্বলছে। চিৎকার করে বলে উঠলেন, একটা হাঁটুর বয়সী ছেলের হইয়া আমারে শেখাও যে আমি মেয়ের সাথে কেমন ব্যবহার করবো। আমার মেয়ে আমি মারি কাটি, সেইটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি মাঝখানে কথা বলার কেডা? আমি কি? আমি তিতিরের হাজব্যান্ড, ওর বর্তমান অভিভাবক। তিতিরের ভালো মন্দের খেয়াল রাখার দায়িত্ব আমার, তাই কথা তো আমাকেই বলতে হবে শ্বশুরমশাই। আনত মুখটা তুলল আরাফ। ঠোঁটের বাঁকে চিলতে খানিক অহং, দৃঢ়তায় মোড়ানো তার দোহারা চেহারা, গলার স্বরে বিদ্রুপের হাতছানি, যেন ইমদাদ সওদাগরের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার ভুলগুলো। ইমদাদ সওদাগর চুপ করে রইলেন না। অমন প্রতি উত্তরের পিঠে তেড়ে ফুঁড়ে আসতে নিলেই আটকালো তিতির। দু হাতে বাবাকে আঁকড়ে পরাস্ত কণ্ঠে বলল, আব্বু প্লিজ প্লিজ একটু শান্ত হও, আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার মতের বাইরে এক পাও আমি বাড়ির বাইরে রাখবো না। তুমি যা বলবে তাই শুনবো। তোমার আম্মাজান কথা দিচ্ছে তোমাকে, তুমি শুনবে না আব্বু? মেয়ের কথায় অবশেষে থামলেন ইমদাদ সওদাগর।
দৃষ্টিতে জলজরে বহ্নি শিখা সমেত আরাফের দিকে তাকিয়ে হাঁক ছুড়লেন অন্য কাউকে। বজলু। ডাক শোনা মাত্র ছুটে এলো কালো মতন এক লোক, সম্ভবত বজলু। আরাফ চেনে না একে। লম্বা চওড়া শরীরে দাপুটে এক মুখ, দাসত্বের বিরাজ তার নির্মম চাউনিতে। ইমদাদের একটা হুকুমের অপেক্ষায় যেন নিষ্পিস করছে ডান হাতে লুকোনো চকচকে ছুরিটা। ক্রমেই আরো ফ্যাকাশে হয়ে উঠল তিতিরের পাণ্ডুর মুখ। ভয়ে আতঙ্কে ঝাপসা হলো একরোখা জেদি চোখগুলো। আরাফকে হারানোর ভয়ে কুকড়ে গেল ভিতর ভিতর। হঠাৎ দুটো প্রিয় মানুষকেই অবাক করে দিয়ে ধপ করে বসে পড়লো বাবার পায়ের কাছে। দু হাতে জাপটে ধরলো ইমদাদ সওদাগরের পা। মুখে কিছু না বললেও ভেজা চোখ দুটো তুলে চাইলো বাবার দিকে। ব্যাকুল ভাবে মাথা নাড়ল দুপাশে। ইমদাদ সওদাগর থমথমে মুখে মেয়ের দিকে তাকিয়ে চোখ ফেরালেন। ক্রোধে ফুঁসতে ফুঁসতে স্ত্রীকে ডাকলেন। মেয়েকে ভেতরে নিয়ে যেতে বলে শেষবারের মতো ফিরে চাইলেন আরাফের দিকে। কড়া স্বরে বললেন, শুধু আম্মাজান না, আর কোনোদিন আমার বাড়ির চারপাশেও যেন তোমার ছায়া না পড়ে। শেষবারের মতো কইয়া দিলাম, আর যদি তারপরও তোমারে আমার বাড়ির কিংবা আম্মাজানের চারপাশে দেহি, তাহলে ওই দিনই কিন্তু জীবনের শেষ দিন হইব তোমার। আরাফ শুনেও যেন শুনল না সেসব। তার গভীর চোখের নিশানায় তিতিরের প্রস্থান। মুগ্ধতা আর বিস্ময় দুটোর অবাক মিছিল চলল অন্তপটে। তিতির যদিও ফিরে চাইল না পিছনে, একবারও দেখল না তাকে। তাতে কি, আরাফের জন্য তিতিরের ওই উদ্বেগটুকুই যেন ওর জন্য ছিল ভালোবাসার সিলমোহর। বিচ্ছেদ তো সীমিত সময়ের মাত্র, কিন্তু এক অনিশ্চিত ভবিষ্যৎ সামনে রেখে সীমিত সময়ের এই বিচ্ছেদও কি মেনে নিতে পারবে আরাফ? সন্ধে হওয়ার আগে বৃষ্টি থামলো শহরে। অন্তরিক্ষের বুকে জমা হলো কমলা রঙের অম্বুদ। নিড়ে ফেরা পাখিগুলো বিষণ্ণ সুর তুলল তিতিরের মনে। চোখে নামালো অদ্ভুত শূন্যতা। সেই শূন্য দৃষ্টি সমেত বারান্দার বাইরে তাকালো সে। সন্ধ্যার এই নিঃসঙ্গ বাতাসের সাথে সখ্যতা তার বহুকালের। ছোট থেকে বড় হওয়া অবধি যতবার মাকে কষ্ট পেতে দেখেছে, ততবার দুঃখটুকু বিলিয়ে দিয়েছে এই বাতাসে। চোখের পানির সাক্ষী হয়েছে এই বারান্দা, তার দেয়াল, তার প্রতিটি গ্রিল। আজ আবারও সেই প্রবল দুঃখটা অকারণে ঘিরে ধরেছে তাকে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে এক অলীক কল্পনায়। তিতির ভেবে দেখলো আরাফ মানুষটা অতটাও খারাপ নন। ভালো লাগছে তাকে ওর। স্রেফ কি ভালো লাগে? ভালোবাসে না তিতির? হয়তো বাসে না, কারণ এ বাড়িতে ভালোবাসা শব্দটা মূল্যহীন, আর মূল্যহীন শব্দ উচ্চারণের বাতিক তিতিরের নেই। আধার নামা সন্ধ্যায় হুট করেই ওর এই বন্ধ রুমের দরজায় কড়া পড়ল। নড়ে চড়ে বসলো তিতির। তালাবদ্ধ রুমে কড়া নেড়ে ঢোকার নাটকে খানিক বিরক্ত সে। সূক্ষ্ম বিদ্রুপের ছায়া পড়ল চোখে মুখে। কিছুক্ষণ বাদেই দরজা ঠেলে দাঁড়ালেন তিতিরের মা। ভদ্রমহিলার সমস্ত অস্তিত্বের মতো প্রশ্নবিদ্ধ চোখে চাইল তিতির। যেখানে স্বামী সঙ্গীবিহীন একাকী জীবন তার কল্পনাতীত, সেখানে মেয়েকে এমন কষ্ট পেতে দেখে আর কি বা করার আছে তার? কেন এসেছো? তিতিরের গলার স্বর ভারী। ভেজা অক্ষিপটের শত শত অভিযোগকে উপেক্ষা করে রোকসানা বেগম বললেন, তোর বাবা নিচে ডাকছেন তোকে, চোখ মুখ মুছে নিচে আয়। মায়ের কথা শুনে তাচ্ছিল্য স্বরে হাসল তিতির। তারপর তপ্ত চোখে তাকিয়ে বলল, এর মধ্যেই ছেলে ঠিক করে ফেলেছে আব্বু? সেটা বলতেই নিশ্চয়ই ডাকছেন নিচে। তা বিয়েটা কবে? আজকেই না আগামীকাল? রোকসানা বেগম তেতে উঠলেন যেন। গলার স্বর চেপে বললেন, এত অশান্তি আমার আর ভালো লাগে না তিতির, দোহাই লাগে তোর। এবার অন্তত আমায় তোরা একটু শান্তি দে। তোদের এই বাপ মেয়ের জেদের জন্যই আমি একদিন মরে যাব, দেখিস তুই। কথাগুলো বলে ভদ্রমহিলা দাঁড়ালেন না আর। মুখে আঁচল চেপে বেরিয়ে গেলেন রুম ছেড়ে। তিতির অপলক মায়ের প্রস্থান পানে তাকিয়ে থেকে বিড়বিড় করে আওড়ালো, আমি অশান্তি করিনি আম্মু।
আব্বুর ভয়ে তুমি আমার দিকটা বুঝতেই চাওনি কখনো। তুমি আব্বুকে এত ভয় পাও কেন বলো তো? মিটিং সেরে বের হতেই আরাফের ফোনে কল এলো। যান্ত্রিক বস্তুটার জলজলে স্ক্রিনে টুবাইয়ের নাম দেখেই কল রিসিভ করলো আরাফ। কিন্তু কানের পাশে মুঠো ফোনটা নিতেই কেঁদে উঠল টুবাই। নাক টেনে টুনে রীতিমতো আহাজারি করছে সে। আরাফ বিরক্ত হলো, ধমকে জিজ্ঞেস করলো, এভাবে কাঁদছিস কেন? আশ্চর্য। টুবাইয়ের কান্না বাড়লো, বই কমলো না। ফুপিয়ে ফুপিয়ে বিতিকিচ্ছিরি অবস্থা। আরাফ আরেকবার ধমক দিতেই কান্না থামালো সে। তারপর ধরা গলায় বলল, আরাফ ভাই, তৈয়ব ভাই আর নেই। গতকাল রাতে ইমদাদ সওদাগর আর তার লোকেরা এসে তৈয়ব ভাইকে ইচ্ছে মতো মেরেছে। আমরা যখন গোডাউনে আসি তখন প্রায় সকাল। ততক্ষণে তৈয়ব ভাই। আরাফ আর শুনতে পেল না টুবাইয়ের বাকি কথাগুলো। কেমন ঘোরের মধ্যে আবিষ্কার করলো নিজেকে হাসপাতালের করিডোরে। টুবাই কাঁদছে, পাশে দাঁড়িয়ে জিল্লু, তার চোখ ভেজা। ওদের দলের আরো অনেকে দাঁড়িয়ে আছে কেবিনের বাইরে। আরাফও কোনো মতে এসে ওদের সামনে দাঁড়ালো, অস্ফুট স্বরে আওড়ালো, তবলা কোথায়? আরাফের কথা শুনে খেই ফিরল টুবাইয়ের। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো ওর বুকে। নাকের জলে চোখের জলে একাকার করে ফেললো আরাফের পরনের পাঞ্জাবিটা। হিচকে তুলে বলল, আরাফ ভাই, তৈয়ব ভাই আর নেই আমাদের ছেড়ে। বাক্যে দাঁড়িয়ে পড়ার আগেই ওর পিছনে এসে দাঁড়ালো জিল্লু। নাক মুখ কুচকে টুবাইয়ের মাথায় চাটি মেরে বলল, এই জন্য তোরে দিন রাত আমার পিয়ারে মন চায়। তৈব নাই মানে কি বলবি? জ্ঞান নেই তা না, মারা কান্দা শুরু করছে। আর বাইরে ছাড়া আগে নখ পরিষ্কার করবি, তারপর এদিকে আসবি। তার আগে তোর এদিকে আসা আমি বয়কট করলাম। আরব ভ্রুকুটি করে তাকালো ওদের দিকে। টুবাইকে ছাড়িয়ে জিজ্ঞেস করলো, আমাকে একটু পরিষ্কার করে বলতো তোদের কি হয়েছে? আর তো বলাই বা কই? জিল্লু কড়া চোখে একবার টুবাইকে দেখে প্রলম্বিত শ্বাস ফেললো। তারপর আস্তে আস্তে খুলে বলল গত রাতের সমস্ত ঘটনা। গোডাউন থেকে আজলানকে নিয়ে যাওয়ার সময় ইমদাদের লোকের সাথে তৈব হাতাহাতি শুরু হয়। দস্তাদস্তি এক পর্যায়ে তৈবকে বুকে ছুরি চালায় ওরা। কিন্তু কপালে ভালো থাকার ক্ষত যা হয়েছে তাতে প্রাণাশের আকাঙ্ক্ষা নেই। হাসপাতাল নিয়ে আসার পরে ডক্টরের অবজারভেশনে আছে, তবে জ্ঞান ফেরেনি। আর কবে ফিরবে তাও বলা যাচ্ছে না। স্বস্তির শ্বাস ফেললো আরাফ। যে পাথর বুকে চেপে এত দূর এসেছে সেটা নেমে গেল একটু একটু করে। বেঁচে আছে ওর তবলা, এতেই ওর স্বস্তি। বুকটা হালকা লাগছে এখন। জিল্লু থমথমে মুখে শুধালো, ভাই, আমি তো ভেবেছিলাম ওই আজলাইনের বেল গাছের লগে ভাইন্দা রাখবো। মাথার উপরে সকালে বিকেলে বেল পরি উচিত, শিক্ষা হইতো শালার। কিন্তু কিছুই করতে পারলাম না। উল্টো তাহেব ভাইয়ের হাসপাতালে ভর্তি হইয়া লাগলো। তুমি কিছু বলবা না? এমনি এমনি তো সাইরা দিবা ইমদাদ সওদাগরকে। বেশ অনেকক্ষণ পর আরাফের বিবর্ণ মুখে ফুটে উঠল কিঞ্চিত ক্ষোভ। চোখ মুখ শক্ত করে বলল, ইমদাদ সওদাগরকে আমি ছেড়ে দিব? তুমি কে বললো জিল্লু? তবলার তোকে ছুরি চালানোর হিসাব করাই কম কাজ করছে তো আমাকে নিতেই হবে। ভাই, তোমার দেবদাস হওয়া অ্যাকাউন্ট ডাউন কিন্তু শুরু। ভাবিরে তোমার ওই ডিপজল শ্বশুর আবার বিয়া দিয়া দিতাছে। জিল্লুর কথাখানায় কেবিনের সবাই আটকে উঠলেও কেবল আরাফই যেন নীরব দর্শক। তৈয়বের পাশে বসে নিরস মুখে আপেল চিবুনো ছাড়া এই মুহূর্তে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই তার। তৈয়বের জ্ঞান ফিরেছে আজ 2 দিন হলো। ডক্টর ডিসচার্জ করেনি এখনো, কারণ বুকের ক্ষতটা গভীর, সারতে কয়েকদিন লাগবে। ততদিন কড়া অবজারভেশনে থাকতে হবে ওকে। অথচ আরাফ দেবদাস হবে শুনে সে ধরফড়িয়ে উঠে বসলো। আরাফের গায়ে জোর এক ধাক্কা দিয়ে বলল, এই ভাই, শুনেছিস কিছু? ঝিল্লু কি বললো? ভাবিকে বিয়ে দিয়ে দিচ্ছে তোর জাদ্দেল শ্বশুর মশাই, আর তুই বসে বসে আপেল খাচ্ছিস? বিয়ে আটকাবি না? আরাফ তখনও নির্লিপ্ত। আপেলের গায়ে ধারালো কামড় বসাতেই রুমে ঢুকলো মিষ্টি। সম্পর্কে আরাফের ছোট বোন হলেও দলে ওর সমাদর কোনো অংশে কম নয়।
তার হাতে আরো 1 কেজি আপেল দেখে আরাফ ভুরু গোটালো। শান্ত স্বরে শুধলো, তুই আবার এসেছিস? আর এসেছিস যখন আপেল এনেছিস কেন? এত আপেল কে শেষ করবে খেয়ে?